সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মাধ্যমে 6 বছরের বেশি সময় পর জনসম্মুখে কোনো অনুষ্ঠানে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেল সূত্র জানায়, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া আমন্ত্রণে বৃহস্পতিবার বিকেল 3টায় বিএনপি চেয়ারপারসন সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ বিএনপির ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈষম্য বিরোধী বিক্ষোভ ও ফ্যাসিবাদী সরকার পতনের আন্দোলনে শরিক হয়ে সিলেট শহীদ হয়েছেন অন্তত ১৪ জন, তাদের মধ্যে ৭ জনই গোপালগঞ্জ উপজেলার। প্রতিটি হত্যার ঘটনায় মামলা হলেও হত্যাকারীদের বিচার নিয়ে সংশয়ে ভুগছে শহীদ পরিবারগুলো। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্র রিপোর্ট। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের বাসিন্দা দিনমজুর কয়সর আহমদ। নিজের সহায় সম্পত্তি না থাকায় স্ত্রী ও ৬ সন্তান নিয়ে বসবাস করেন অন্যের বাড়িতে। টাকার অভাবে করাতে পারেন না শ্বাসকষ্টের চিকিৎসা, পরিশ্রমে অক্ষম হওয়ায় করতে পারেন না উপার্জনও। ফেসিবাদী সরকার পতনের আন্দোলনে কয়সর আহমদ হারিয়েছেন তার উপার্জনক্ষম একমাত্র সন্তানকেও। ময়নাতদন্ত ছাড়াই দাফন হয়েছে শহীদ সানি আহমদের মরদেহ। পরিবারের মাঝে আমার ছেলে বড় আসলে পরিবার চালাইতা, ইতান বাপ অসুস্থ, কাম কাজ কিচ্ছু করতে পারত না। ৪ বছর ধরে ইতান বাপরে কাম দেওয়া খরানি বাদ দেওয়াই লিছেন। মামলা করছি, আমি মামলাটা করছি, কোনো আসামি এখনো আবদ্ধ রয়েছে। আমার বাচ্চা দুটি বিচার আমি চাই। ৪ আগস্ট গোলাপগঞ্জে পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ত্রিমুখী হামলায় নিহত ৬ জনের কেউ দিনমজুর, কেউ মুদি দোকানি। ৫ আগস্ট সিলেট নগরীতে বিজয় মিছিলে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারানো মাদ্রাসা শিক্ষার্থী পাবেল আহমদ কামরুলের বাড়িও গোলাপগঞ্জ উপজেলায়। স্বজন হারিয়ে নিঃস্ব শহীদ পরিবারগুলোর দাবি, হত্যাকারীদের বিচার যেন দৃষ্টান্তমূলক হয়। প্রশাসন গাফলতি করতে আছে, আর বিশেষ করে লাশ উত্তোলনের ব্যাপারে টালবান্না করতে আছে, লাশটা উত্তোলন হইতে আছে না, কারণ যেহেতু গুলিবিদ্ধ হয়েছে এই গুলিটা কিন্তু এর বডিতে আছে। সুষ্ঠু তদন্ত বিচারগুলো আমরা আশা রাখি যে আমরা বিচার পাইব। ৪ আগস্টের ঘটনায় গোলাপগঞ্জ থানায় ৭টি হত্যা মামলা সহ মোট মামলা হয়েছে ১২টি। তদন্ত কাজ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি প্রকৃত অপরাধী যাতে কোনোভাবেই এই থেকে ছাড়া পেয়ে না যায়। জুলাই আগস্ট আন্দোলনে চিরতরে সন্তান হারিয়ে নিঃস্ব হয়েছেন সিলেটের অন্তত ১৪টি পরিবার, আহত হয়েছেন আরও সহস্রাধিক ব্যক্তি। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। সশস্ত্র বাহিনী দিবস আজ। এ উপলক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ৩ বাহিনী প্রধান। সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে বেদিতে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় তার সাথে ছিলেন ৩ বাহিনী প্রধানগণ সহ সশস্ত্র বাহিনীর সদস্যরা। পরে রাষ্ট্রপতি শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন। এরপর শিখা অনির্বাণে ফুল দিয়ে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে গার্ড অফ অনার প্রদান করে ৩ বাহিনীর চৌকস একটি দল। ৩ বাহিনী প্রধানগণ সহ সশস্ত্র বাহিনীর সদস্যরাও এ সময় তার সাথে ছিলেন। পরে প্রধান উপদেষ্টা পরিদর্শন বইয়ে সই করেন। ঝালকাঠি ১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে একদল যুবক বাড়ির প্রাচীরের বাহির থেকে ভবন উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে ভবনের সামনে ২টি ও উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে মাটিতে পড়ে যায়। তবে এ ব্যাপারে থানায় এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে হাইকোর্টে দেয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ আজই আদেশ দেন। গত ১৯ নভেম্বর জুলাই আগস্টের আন্দোলনে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসানকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট। গত ২০ সেপ্টেম্বর সীমান্ত পথে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হন ব্যারিস্টার মেহেদী হাসান।
প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালে মাঝামাঝি কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখওয়াত হোসেন। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। এ সময় গত 15 বছর ফ্যাসিস্ট বিরোধী অবস্থানের পাশে থাকায় যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার নিয়ে কাজ করার সবাইকে ধন্যবাদ জানান ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুক। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মহাখালী, বছিলা সহ বেশ কিছু এলাকায় অটোরিকশা চালকদের বিক্ষোভ এবং অবরোধে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে গাড়িতে ভাঙচুর চালায়, ইট পাটকেল নিক্ষেপ করে। মহাখালীতে রেললাইন অবরোধ করায় বন্ধ রয়েছে ঢাকার সাথে সব জেলার ট্রেন চলাচল। নাহিদ প্রিন্সের রিপোর্ট। মহাখালী এলাকায় সড়কে যানবাহন চলাচল বন্ধ করতে এভাবেই ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে অটোরিকশা চালকদের অবরোধে এই উত্তেজনার সূত্রপাত। মহাখালী রেললাইনে অটোরিকশা রেখে ট্রেন চলাচলে অবরোধ সৃষ্টি করে কয়েক হাজার অটোরিকশা চালক। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের ট্রেন চলাচল। বিক্ষোভকারীরা মহাখালী হয়ে উত্তরা বনানী সড়ক বন্ধ করে দিলে শাহবাগ থেকে উত্তরার সড়কে বিঘ্নিত হয় যান চলাচল। বিক্ষোভকারীরা বলছে, ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে তাদের আন্দোলন। মহল্লাতেই মারবো খ্যাপ, কিন্তু আমরা মেন রোডে উঠবো না, মেন রোডে ক্রসিং পার হইতে দিতে হবে। তাছাড়া আমার কোনো দাবি নেই, আমরা গরিব মানুষ, আমরা পেটে ভাত চাই। আমি 1,20,000 টাকা দিয়ে কিস্তিতে গাড়ি নিছি, সেই গাড়িগুলো ওটা বন্ধ করে দিবে। তুই যে বন্ধ করে দে, আমার সংসারে কিন্তু হাল ধরার মতো কেউ নাই। আমার একটা আছে, আমি ঋণ করে কিনছি কিস্তির টাকা তুলা, এখন হঠাৎ করে যদি রিক্সা বন্ধ করে দেয় আমার অবস্থা কি হবে? কিস্তির টাকা কই দেবো? সংসার চালাবো কই থেকে? এদিকে আগারগাঁও, মোহাম্মদপুর ও বছিলা এলাকায়ও বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয় পুরো মিরপুর ও মোহাম্মদপুর সড়কে। তবে শেওড়াপাড়া এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে 2 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে ঢাকার সাথে দেশের সব জেলার ট্রেন চলাচল বন্ধ থাকায় কমলাপুর রেল স্টেশনে আটকা পড়ে হাজার হাজার ট্রেন যাত্রী। তাদের জানা নেই তারা আদৌ গন্তব্যে যেতে পারবেন কিনা। ওই অটোরিকশাদের আন্দোলনের কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ আছে। রেলওয়েরা বলতেছে যে রাস্তা নিরাপদ হলে তারপর আমাদেরকে ঘোষণা দিবে, আমরা অপেক্ষা করার জন্য। গন্ডগোল থামলে তারপরে ছাড়বে। আমি তো আসছি সকালে ভাই, আজকে এবার ব্যাক করতে চাইছিলাম, আমি জরুরি অবস্থা একটা কাজে যাচ্ছি ভাই। তবে ট্রেন কর্তৃপক্ষ বলছে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। আবারও দেশের জন্য অসামান্য গৌরব বয়ে এনেছেন এক মাদ্রাসা শিক্ষার্থী। কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৭৪টি দেশকে পেছনে ফেলে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। দেশে ফিরেই আলেম ওলামা আর সতীর্থদের ভালোবাসায় সিক্ত হন মাহফুজ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, সেই দেশটিতে বাংলাদেশের লাল সবুজের পতাকা ওড়ালেন হাফেজ আনাস মাহফুজ। কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত 13তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন আনাস। আমি উস্তাদদের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি যে তারা আমার প্রতি মেহনত করছে, অনেক শ্রম দিয়েছে অনেক। 20 নভেম্বর কুয়েতের ক্রাউন প্লাজায় বিশ্বজয়ী কোরআনের হাফেজ আনাস মাহফুজের হাতে পুরস্কার তুলে দেন কুয়েতের ধর্ম ও আইনমন্ত্রী ডক্টর ইব্রাহিম ওসালে। রাজধানীর মিরপুরের মার্কাজু ফাজিল কুরআন আল ইসলামীর হিফজ বিভাগের শিক্ষার্থী হাফেজ আনাস মাহফুজের বাবা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান কাতার প্রবাসী, মা শাহনাজ পারভিন ফরিদপুরের একটি মাদ্রাসার শিক্ষিকা। 2 ভাই 1 বোনের মধ্যে সবার বড় আনাস। তার সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষকরা। সারা পৃথিবীকে পরাজিত করে বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে সম্মানিত করেছে। এর আগেও আনাস মাহফুজ পিএসপি কোরআনের আলো ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করেন। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
জুলাই আগস্টে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনমনে আস্থার প্রতীক হিসেবে প্রতীয়মান হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যোগদানের সুযোগ পাওয়ায় আনন্দ এবং গর্ববোধ হওয়ার কথাও জানান ডক্টর ইউনূস। রিপোর্ট করছেন ইমরুল আহসান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শারীরিক অসুস্থতা সত্ত্বেও সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে দীর্ঘ 12 বছর পর সংবর্ধনা অনুষ্ঠানে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেগম জিয়ার সাথে কুশল বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পরপরই সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের উপস্থিতি আনন্দ গর্বের উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বেগম জিয়াকে আনতে পেরে তারা আনন্দিত। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। 1 যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ, রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকাও প্রশংসার দাবিদার। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমাদের প্রত্যাশা, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাকুঞ্জের খোলা আকাশের মাঠে ঘুরে ঘুরে সবার সাথে হাত মিলিয়ে কথা বলেন তিনি। কুশল বিনিময় করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে। পাশাপাশি সোফায় বসেন ডক্টর ইউনূস এবং বেগম খালেদা জিয়া। দুজনে ছিলেন হাস্যোজ্জ্বল, কথা বলেন বেশ কিছুক্ষণ। সেনাকুঞ্জের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 6.5 বছর পর প্রথম কোনো প্রকাশ্য কর্মসূচিতে অংশগ্রহণ করলেন বেগম খালেদা জিয়া। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উদাহরণ তৈরি করতে চান নতুন নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোটার তালিকা হালনাগাদ এবং বিগত 3টি জাতীয় নির্বাচনে তিক্ত অভিজ্ঞতার পর ভোটারদের ভোট কেন্দ্রে ফেরানোটা একটা নতুন চ্যালেঞ্জ হবে বলেও মনে করেন তিনি। সেই সাথে অতি প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচন আয়োজনের পক্ষে মতামত তার। নতুন নির্বাচন কমিশনার হিসেবে প্রজ্ঞাপন জারির পর সাংবাদিকদের কাছে সব কথা বলেন এএমএম নাসির উদ্দিন। মইদুল ইসলামের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এএমএম নাসির উদ্দিনের নাম উল্লেখ করে প্রজ্ঞাপন জারির পর বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় তার বক্তব্যে উঠে আসে সামনের দিনগুলোর নানা চ্যালেঞ্জের কথা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা আমরা করতে চাই, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। সেটার জন্য যা যা করা দরকার আমি সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব এবং সবার সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি ইনশাল্লাহ
কামিয়াব হব, সেই কনফিডেন্স আমার আছে। বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে পরিচালিত বিতর্কিত 3টি জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতার কথা তুলে ধরে নতুন সিইসি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করবে নতুন কমিশন। মানুষ তো জানে সবাই কি হয়েছে, 14টা জানেন, 153টা আনকনটেস্টেড হয়ে গেছে, 18টা দেখেন যে সবাই বলেন যে আপনারাই তো বলেন যে রাতে ভোট হয়ে গেছে, তাই না? 24টা কি আপনারাই বলেন কি দামি নির্বাচন, আমি নির্বাচন, এই ধরনের নিত্য নতুন টার্ম বাংলাদেশে আবিষ্কার হয়েছে কিন্তু ভোটকে কেন্দ্র করে। তো এই জিনিস আই ডোন্ট ওয়ান্ট টু মেক দি ইলেকশন সিস্টেম এ ফার্স, এটাকে একটা প্রহসন তৈরি করা। এটা আমি ইলেকশন মিনস ইলেকশন প্রপার, সভ্য দেশে যে ইলেকশন হয় আমি ইনশাল্লাহ সেটাই থাকবে আমার টার্গেট। আমি যখন টেলিভিশনে দেখি মানুষ নিশ্চিন্তে ভোটের সেন্টারে যাচ্ছে, ইচ্ছা মতো ভোটটা দিচ্ছে, সব বড় বড় দল সবাই কিন্তু বলছে আমরা কিন্তু মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এর চাইতে সুযোগ আর কি? তারাই তো বলছে আমরা চাই। আগে তো রাজনৈতিক দলগুলাই গুণমাল করতো। এক দল যিনি ক্ষমতায় আছেন উনি বলতেন যে ভাই আমার ভোট আমি দেবো, তোমার ভোট তুমি যা করো করে এদিকে আসবে না। কিন্তু এখন তো সেরকম না, এখন তো সবাই তো বলছে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এর চাইতে বড় অ্যাসেট আর কি? তাদেরই তো দাবি, তাদেরই দাবি। সুতরাং আমি তাদেরকে বলবো যে আপনারা যখন চান তাহলে এই করেন। নির্বাচন কেন্দ্রিক অতি প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচনের সময় ঘোষণা করা হবে বলে জানান এএমএম নাসির উদ্দিন। নির্বাচন রিলেটেড রিফর্মস কিছু করতে হবে, সেই রিফর্মসগুলো কি আমি গিয়ে বসলে যখন দেখবো, আমি স্টক টেকিং করবো, তখন দেখবো যে না আমাকে এই জিনিসগুলো, ওই জিনিসগুলো করতে কতদিন লাগে। আবার রিফর্মস কমিশন একটা করছে, ইলেকশন কমিশন, রিফর্মস কমিশন কি সাজেশন দেয়, তো ওটা দেখে ওই যে কদিন লাগে ওটা শেষ না করে আমরা কিন্তু প্রস্তুত হয়ে থাকবো। এটা হবে আমার ফার্স্ট প্রায়োরিটি। ইলেকশনের জন্য যাবতীয় প্রস্তুতি আমরা যত দ্রুত সম্ভব নেব, সাবজেক্ট টু ওই যে রিফর্মস কমিশনের রিপোর্ট পাওয়ার পরে, বা আমরা যেখানে হাত দেওয়ার দরকার এগুলো করার পরে সেটা করবো। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার নিশ্চয়তা দিয়ে এই বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান নতুন প্রধান নির্বাচন কমিশনার। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার সূচনা এবং বেগম জিয়ার ত্যাগকে স্বীকৃতি দেয়ায় ডক্টর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন। ধন্যবাদ জানাতে চাই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়ে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সেই ঘোষণাকে তিনি স্বীকৃতি দিয়েছেন এবং সেই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপোষহীন সংগ্রাম, এই দীর্ঘ বছর ধরে নিরন্তর সংগ্রাম, সেই সংগ্রামকে তিনি আজকে স্বীকৃতি দিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে দিয়ে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে মামলা দিচ্ছে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। রাজধানী বিএসএল ভবনের সামনে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। এ সময় সার্জিস আলম আহ্বান জানান কারো মাধ্যমে প্রভাবিত না হয়ে মামলা না করার জন্য। আহতদের আইডি কার্ড দেওয়া হবে উল্লেখ করে তিনি জানান শহীদ ও আহতদের তালিকা যাচাই করে 31 ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। আহতদের 3 লাখ টাকা সহায়তা সহ প্রয়োজনে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলেও জানানো হয়। একটি নির্দিষ্ট গোষ্ঠী বা কোনো রাজনৈতিক দলের কিছু ব্যক্তিবর্গ শহীদ পরিবারকে কিছুটা বাধ্য করে কিংবা বিভিন্নভাবে প্ররোচিত করে তাদেরকে দিয়ে মামলা দেওয়ানোর ব্যবস্থা করছেন। আমার যারা শহীদ পরিবার রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, অনুগ্রহ করে কারো প্রভাবে যেন প্রভাবিত না হয়ে কোনো মামলা না হয়।